সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন রাশেদা রৌনক খান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা ভাষার মাসে আছি, সেই জায়গায় থেকে একটু ভাষা নিয়ে কথা বলতে চাই। ভাষা বলতে আমরা একটু গণমাধ্যমের ভাষা নিয়ে আলোচনা করতে, গণমাধ্যমে যে ভাষার ব্যবহার হয় সেই জায়গা থেকে একটু সরাসরি চলে যেতে চাই বিজ্ঞাপনের জায়গায়। যে বিজ্ঞাপন আমাদেরকে অনেকভাবে প্রভাবিত করে, ব্যক্তিগতভাবে একদম শিশু থেকে আরম্ভ করে একদম প্রবীণ যে সদস্য আছেন পরিবারে বা সমাজে, তারাও প্রভাবিত হন বিজ্ঞাপনের ভাষা। আমরা অনেক কিছুভাবে শিখি গণমাধ্যম কাছে শেখার বিষয় থেকে, সেক্ষেত্রে বিজ্ঞাপনের ভাষাটাও কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে যোগ হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে। সেই জায়গা থেকে বলা যে সেইখানে বাংলা ভাষার ব্যবহার। প্রথমেই যদি আমি শঙ্খ ঘোষের সেই কবিতার লাইন দিয়ে বলি, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার মুখ দেখবো বলে, তাই না? কিন্তু মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের। তো এই যে বিজ্ঞাপনের ঢেকে যাওয়া, মুখ ঢেকে যাওয়া, আমাদের শুধু মুখ ঢাকে নাই, পুরো জাতিই যেন আমরা ঢেকে যাচ্ছি। আপনি দেখেন, একটা মানুষ যখন সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে একটু আনন্দ পাবার জন্য টিভি দেখছে, সে কিন্তু টিভি দেখছে না, দেখছে বিজ্ঞাপন। একটা মানুষ যখন কোনো পণ্য কিনছে তার প্রয়োজনের, সে কিন্তু পণ্য কেনার চেয়ে তার বিজ্ঞাপনটা তাকে মাথায় অনেক বেশি গেঁথে দিচ্ছে। সেই বিজ্ঞাপন তাকে কিভাবে প্রলুব্ধ করছে, প্রতি মুহূর্তে তাকে প্রলুব্ধ করছে বিজ্ঞাপন। এবং এই বিজ্ঞাপনকে যদি মানে একাডেমিক্যালি তো বিজ্ঞাপনটাকে বলা হচ্ছে একটা সামাজিক টেক্সট, এবং এই সামাজিক টেক্সটটা বোধহয় সর্বোচ্চ পরিমাণ, এই মুহূর্তে আমি যদি পোস্ট মডার্নিস্ট যুগের আলোচনা করি, তাহলে সর্বোচ্চ পরিমাণ আপনাকে প্রভাবিত করে, কারণ এটা প্রতি মুহূর্তে সারাক্ষণ আপনাকে আপনার কানে দিচ্ছে, উস্কে দিচ্ছে। তো এই জায়গাটা নিয়ে আমাদের ভাববার জায়গা আছে। এবং যেহেতু এটা ভাষার মাস, যে কোন ধরনের ভাষা আমরা ব্যবহার করব, কোন ধরনের ভাষা আমাদের হওয়া উচিত বিজ্ঞাপনে, যেহেতু বিজ্ঞাপন শিশু দেখছে, শিশুরা কিন্তু সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেখে, এবং শিশুদেরকে আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপনগুলো তৈরি করা হয়। আমি যদি খুব আপনার মানে খুব খেয়াল করা হয়, বিজ্ঞাপনগুলোর বেশিরভাগ শিশুরাই থাকে অ্যাক্টর অ্যাক্ট্রেস, এবং খুবই সুচিন্তিতভাবে শিশু দর্শকদেরকে মাথায় রেখে বিজ্ঞাপনগুলো তৈরি করা হয়। ওই জায়গাগুলোতে খুব লক্ষ্য করা যে আমরা ক্রেতা বানানো, কারণ তারা ক্রেতা বানানো, এক্স্যাক্টলি, মানে তাদেরকে যদি প্ররোচিত করা যায় তাহলে তারা তাদের অভিভাবকদেরকে বলবে যে ওই পণ্যটি কিনে দাও। এক্স্যাক্টলি, এটা আমি মনে করি যে বিজ্ঞাপনের ধর্মই তো হচ্ছে আপনাকে প্ররোচিত করা তার বিজ্ঞাপনের প্রতি। ওই জায়গাটার যতটুকু না দায় দায়িত্ব, আমার মনে হয় যারা বিজ্ঞাপন নির্মাতা তাদের অনেক দায় দায়িত্ব আছে, যে আমি কিভাবে প্ররোচিত করব, যেমন আপনি জানাবো। এক্স্যাক্টলি, পণ্য সম্পর্কে জানানোর জন্য তো বিজ্ঞাপন, এক্স্যাক্টলি, পণ্যের খবরটি দেওয়া। কিন্তু পণ্যের খবরটি দেওয়ার বাইরে আমি যেই খবরগুলো দিচ্ছি সেগুলো আমি কতটুকু ইথিক্সের জায়গা থেকে দিচ্ছি। যেমন ধরেন কিছু শিশুদের খাবার দাবারে দেখেন বলা হচ্ছে যত বেশি স্ট্রঙ্গার, টলার, হ্যাঁ, যত বেশি হতে পারে হেলদি হতে পারে। এখন যেই বাচ্চাটা হেলদি কম, হয়তো সে একটু কম খায় বা খায় কিন্তু তার স্বাস্থ্য কম, কিংবা একটা প্রতিযোগিতা তুলে ধরা হচ্ছে যে তার ভিতরে এক ধরনের ইনফিরিটি কমপ্লেক্সের মধ্যে ভুগিয়ে দেওয়া হচ্ছে যে আমি তো এত লম্বা না, আমি তো স্ট্রঙ্গার না। স্কুলের সহপাঠীদের মধ্যে সে নিজের সবসময় একটা হীনমন্যতা ভুগছে, এবং এটা ছোটবেলা থেকেই তার মধ্যে শুরু হয়ে যাচ্ছে, যেটা তখন থাকার কথা না। এবং অনেক রকমের বৈষম্য তৈরি করে। আপনি দেখবেন হরলিক্স বা মাল্টোভা বা অনেকগুলো বিজ্ঞাপন আছে, বেশিরভাগই আপনি ছেলে বাচ্চাকে খাওয়াচ্ছে, হ্যাঁ, ভাবি আপনার ছেলেকে দুধ দেন না, ভাবি আপনার ছেলেকে ওইটা দেন না। মেয়ে বাচ্চারা কোথায়? মানে আমরা বাস্তব জীবনেও মেয়ে বাচ্চাদেরকে একভাবে অবহেলা করেই আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ আজ এই অবস্থায় দাঁড়িয়েছে। ঠিক একইভাবে যখন এটা গণমাধ্যম, যেটাতে আমাদের অনেক বেশি রেসপন্সিবিলিটি জায়গা আছে, আমার অনেক নিউজ দেওয়ার ব্যাপার আছে, আমার অনেক ইনফরমেশন দেওয়ার ব্যাপার আছে, সেখানে আমাদের সচেতনভাবে আসলে বৈষম্যগুলো কমিয়ে কিভাবে দর্শকদেরকে দেওয়া যায়, সেটা বোধহয় বিজ্ঞাপন নির্মাতারা লক্ষ্য রাখতে পারেন আমার মনে হয়। বিজ্ঞাপনের যে ভাষাগুলো ব্যবহার করা হয়, ইংরেজি ভাষা, তারপর হচ্ছে বাংলা ভাষাকেই, বাংলা ভাষার যে নতুন নতুন মানে একটু বিকৃত করে বলা, বা বাংলা যে কথাটা বাংলায় বলা যায় সেটা ইংরেজিতে বলা, এবং ইংরেজি কিছু শব্দকে ওই যে নিয়ে আসা, যেমন হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আপনি লক্ষ্য করবেন যে এখনকার যে তরুণ প্রজন্মটা, আমরা তো বলছিলাম শিশুদের কথা, তরুণ প্রজন্মকে মাথায় রেখেও যে বিশেষ করে মোবাইল কোম্পানিগুলো করছে, হ্যাঁ, সেগুলোতে কি কি ভাষা নিয়ে আসছে, যে ভাষাগুলো আমরা শুনি নাই কখনো, হ্যাঁ, ডিজুস ভাষা বলে ওরা এগুলোকে, হ্যাঁ, বা আপনি যে বললেন ফান। এবং বিজ্ঞাপনগুলো দেখলে আমার যেটা মনে হয় যে তারুণ্য মানেই হচ্ছে সারাক্ষণ আড্ডা মারা, ফান করা, দৌড়াদৌড়ি করা, বন্ধুর বার্থডে করা। এর বাইরেও যে তারুণ্যের অনেক জগৎ আছে, সেই জগৎগুলো যেন হারিয়ে গেছে। তাহলে আমি আইডল হিসেবে কি দাঁড় করাচ্ছি? তারুণ্য মানে কি শুধুমাত্র এরকম আমার দেশীয় ড্রেস না, কিংবা আমার দেশীয় কালচারটা না, অন্য ভিন দেশীয় কালচারটাকে গ্রহণ করে আমি কিছু বন্ধু বান্ধব নিয়ে থাকছি, সেটাই তারুণ্য?
এবং ভাষাগুলো খুব বেশি রেসপন্সিবিলিটির জায়গায়ও যায় না। সেই জায়গাগুলো আমার মনে হয় খুব বেশি একটু ভেবে দেখা দরকার। আপনার মনে আছে কিনা একটা রাঁধুনির বিজ্ঞাপন ছিল যে আর কি আর আর নয় ভাবনা, মানে কান্না করো না, গৃহিণীটাকে বলছে এই আছে আমি, মানে অর্থাৎ একটা গুঁড়া মশলা হয়ে যাচ্ছে তার সাবস্টিটিউট ঘরে। এবং আরেকটা ছিল যে একজন মা বলছে বাবা এবার একজন রাঁধুনি নিয়ে আয়, অর্থাৎ রাঁধুনি নিয়ে আসতে বলা হয়েছে, বউ নিয়ে আসতে বলা হয়নি। আমরা তো আমাদের শুধু বাংলাদেশের যে গণমাধ্যম আছে সেই গণমাধ্যমের ভাষা তো বটে, কিন্তু আমাদের আমরা তো আবার বিশ্ব নাগরিক হয়ে গিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে। আমরা সব টেলিভিশন চ্যানেলই মানে যতটুকু দেখা যায় সেগুলো দেখি। সেই জায়গা থেকেও আমাদের এখানে নাটক, সিনেমা বা গণমাধ্যমের অন্যান্য জায়গার যে ভাষাগুলো আছে, নাটক হচ্ছে, আমাদের এখানে এফএম রেডিও আছে, সেখানে যে বাংলা ভাষার উচ্চারণ, যে নতুন নতুন শব্দ যোগ করা, হ্যাঁ, সেগুলো মানে বলা হচ্ছে কথ্য ভাষা, বলা হচ্ছে যে এইভাবেই তো এই ভাষাগুলো বা এই শব্দগুলি আমরা প্রতিদিনের আড্ডায় বা নিজেদের মধ্যে আলোচনা করি, কিন্তু সেগুলো সামনে নিয়ে আসা হচ্ছে। সেটা কতটা আসলে ব্যবহার এবং কতটা অনুশীলন? আমার মনে হয় যে এতে কোনো দোষ নাই। আমি আমি এই জায়গাটা একটু লিবারাল এই কারণে যে আমাকে কেন মানে আমি ব্যক্তি মানুষটা আমি স্বাধীন, তা আমাকে কেন নির্ধারণ করে নিতে হবে যে আমি প্রমিত বাংলাতেই কথা বলবো? আমি যদি কথ্য ভাষায় কথা বলতে চাই আমি বলতে পারি, এটা আমার স্বাধীনতা আছে, আমি কোন ভাষায় কথা বলবো। আমাকে কেন একদমই শিখতে হবে? ভাষা বাংলাও না ইংরেজিও না, সেইটা হচ্ছে সমস্যা। বিজাতীয় ভাষা, কথ্য ভাষা তো আঞ্চলিক ভাষাটা আমাদের ভাষা, সিলেটের ভাষা, রংপুরের ভাষা, সেটা। এবং এটা নিয়ে যে বিতর্কতা আছে যে প্রমিত বাংলায় কথা বলা গণমাধ্যমে এবং কথ্য ভাষায়, যেটা একটা আমার মানে জিজ্ঞাসা করার আসলে মূল জায়গাটা হচ্ছে যে মিশ্র ভাষাটা। এই জায়গাটা নিয়ে আমার অবশ্যই অনেক বড় রকমের কি বলবো বক্তব্য আছে, এই কারণে যে আমরা কলোনিয়াল পিরিয়ডের কথা বলি, আমরা বলি যে পোস্ট কলোনিয়ালিজম থেকে বের হওয়া, কি করে আমরা কলোনিয়াল যুগ থেকে বের হয়ে আবার কি করে সাম্রাজ্যবাদের ভিতরে ঢুকে যাচ্ছে, এবং এটা ভাষা দিয়ে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে যে ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরা ভালো ইংলিশ পড়ছে, ইংলিশে কথা বলছে, দ্যাটস গুড, এটা তো অনেক ভালো কথা, কিন্তু এটা যে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেভাবেই থাকুক। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে আমাদের মাতৃভাষা, সেটার প্রতি আমাদের সর্বোচ্চ পরিমাণ মর্যাদা, এবং আমি নিজে যেন অহংবোধ করি বাংলা বলতে। আমাদের হয়ে গেছে কি জাতি হিসেবে আমরা অহংবোধ করি যে ইংলিশে কথা বলতে পারাটাই বোধহয় আমাদের জন্য মানে আমার স্ট্যাটাসকে বাড়িয়ে দেয় বা আমার মর্যাদাকে একটা লেভেলে নিয়ে যায়। এবং বিজ্ঞাপনগুলোতেও আপনার যে আজকের যে বিষয় ছিল, বিজ্ঞাপনগুলোতেও ভাষার জায়গাটা অনেক, আপনি দেখবেন যে অনেক শব্দ চলে আসছে এবং বানানগুলো চলে আসছে, হ্যাঁ, বাংলা ইংলিশ মিলিয়ে আসছে, এক্সপোজার এক্স দিচ্ছে আর পরে পোজার বাংলা দিয়ে লিখছে, এরকম অনেক কিছু আসছে। আমার মনে হয় এই জায়গাগুলো খুব সচেতনভাবে এই ভাষার মাসে আমাদেরকে, যারা নীতিমালা প্রণয়ন করেন, যারা গণমাধ্যমকে একভাবে নির্ধারণ করেন যে কি হওয়া উচিত কি হওয়া উচিত না, এবং আমি বলবো যে টিভি চ্যানেলগুলো, এবং যে আমাদের বিলবোর্ডগুলো তো মানে অধিকাংশই ইংরেজিতে থাকে। আমি অনেক দেশে দেখেছি, যেমন মেক্সিকোতে ফরেন মিনিস্ট্রি শব্দটাও তার মেক্সিকান ভাষায় লেখা, জাপানেও তাই। অর্থাৎ নিজের ভাষার প্রতি অতটুকু তারা আত্মমর্যাদাশীল যে নিজের ভাষা দিয়েই তারা লিখে। বিদেশি বুঝবে কি বুঝবে না এটা তার ব্যাপার, তিনি তাহলে আমার ভাষা শিখে নেয়, এরকম একটা আত্মমর্যাদার জায়গায় থাকা। এবং আপনি যেটা বলছিলেন আঞ্চলিক ভাষাগুলি নিয়ে তারা কিন্তু ওইভাবেই একটা অহংবোধের মধ্যে থাকে, যে মারাঠি ভাষা বা অন্যান্য সকল ভাষার ক্ষেত্রে একটা আত্মমর্যাদার জায়গা থাকে। এবং এই যে বিলবোর্ডের কথা বলছিলেন যে বিজ্ঞাপনের ভাষাগুলো, আপনি যদি দেখেন বিজ্ঞাপনে যেগুলো আমাদের টিভি বিজ্ঞাপনগুলো, সেগুলোতেও শ্রেণী বৈষম্যটাকে খুব ভালোভাবে দেখানো হয়। হ্যাঁ, ইংলিশ বিজ্ঞাপন দেওয়ার মানেই হচ্ছে আমি একটা নির্দিষ্ট শ্রেণীকে লক্ষ্য করে আমি আমার বিজ্ঞাপন প্রচার করছি। আপনি দেখেন যে ল্যাবেডের বিজ্ঞাপনে 3-4 বার বলা হচ্ছে প্লেনের টিকিটটা কেটে ফেলো, অর্থাৎ প্লেনের টিকিট কাটার মতো সামর্থ্য যেই রোগীর আছে সেই ল্যাবেড, অ্যাপোলো, স্কয়ার, এই ধরনের ইউনাইটেড, এই ধরনের হাসপাতালে যেতে পারবে, বাকিরা এই হাসপাতালের জন্য না। যদি বাকিরা আসতে হয় তাহলে জমি বিক্রি করে আসো। এই যে আমরা বৈষম্য তৈরি করে দিচ্ছি সারাক্ষণ, শ্রেণীগত, লিঙ্গীয়, যে বানান পরিবর্তন করে ইংরেজি বাংলার মিশ্রণ, এতে করে যেটা সমস্যা হয়, শিশুরা কিন্তু খুব মানে ওরা ভাবে যে টিভিতে যেটা দিচ্ছে এটাই তো সত্য, তাহলে মা বা বাবা যেটা বলছে বা শিক্ষক যেটা বলছে তাহলে তো এটা ভুল হচ্ছে, কারণ টিভি তো আর ভুল হতে পারে না, টিভি তো অনেক বড় ব্যাপার ওদের কাছে। তখন হয় কি একটা খুব ওরা একটা মানে কনফিডেন্সের অভাবে ভুগে, তাদের এক ধরনের মিসকনসেপশন তৈরি হয়। ওই জায়গাটা থেকে বের হওয়ার জন্য আমার মনে হয় আমাদের এখনই ভাবা উচিত যে কিভাবে আমরা আমাদের ভাষাটা নিয়ে এগিয়ে যাব, সেটা যে মাধ্যমেই হোক, টিভি মাধ্যম হোক, বিলবোর্ড হোক, যে কোনো মাধ্যমেই
সেই জায়গাটা যেন থাকে। আমরা দেখি যে কারা এখন বাংলা মাধ্যমে পড়ছে এবং ইংরেজি মাধ্যমে কারা পড়ছে, সমাজে কোন ওই যে আবাস শ্রেণীর বিষয়ই আসে, একটা নির্দিষ্ট শ্রেণী, যে শ্রেণীর পক্ষে সম্ভব 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে স্কুলে ভর্তি করানো এবং মাসে 15 থেকে 30,000 টাকা বেতন দেওয়া। তাহলে দেখেন আপনি ছোট বয়সেই নির্ধারণ করে ফেলছেন ওদেরকে যে এরা এক শ্রেণী আর বাংলা মিডিয়ামে যারা পড়ছে তারা আরেক শ্রেণী। আমাদের সময় কিন্তু এটা ছিল না, ছিল হয়তো কিন্তু ওভাবে ছিল না। এখন বাবা মারা যদি মানে বাসায় দরকার হলে কম খাবে কিংবা খরচ কম করবে, তারপরে বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চায়। এই যে আমাদের এক ধরনের নিজেদের ভেতরে কনফিডেন্সের অভাব, যে বাংলা মাধ্যমে পড়লে সে শাইন করতে পারবে না, কিন্তু বাবা মা নিজে তো শাইন করেছে বাংলা মাধ্যমে পড়ে। আজকে ভারত যখন এতগুলো ভাষা নিয়ে অহংকার করে, আমরা আমাদের ভাষা নিয়ে একমাত্র বাংলা ভাষার কথা বলি, প্রমিত বাংলা ভাষা বা বড়জোর আঞ্চলিক ভাষাটা। শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, শিক্ষাপদ আমাদের সেখানে আমাদের মাতৃভাষা আসলে কতটা ব্যবহৃত হয়, কতটা গুরুত্ব দেওয়া হয়? আমার মনে হয় সেখানে আমাদের মানে কিছু তো সীমাবদ্ধতা আছে নাকি? সীমাবদ্ধতা আছে কিছু বিষয়ে, কিন্তু এখন সেই সীমাবদ্ধতা থেকে বের হবার মতো পর্যাপ্ত আমাদের লজিস্টিক সাপোর্ট এবং অন্যান্য সাপোর্টগুলো আছে, এখন আমরা চিন্তা করতে পারি। এবং উচ্চশিক্ষা তো আসবে ওই যে প্রাথমিক থেকে শুরু করি, তো প্রাথমিক থেকেই যখন আমরা এক ধরনের হীনমন্যতায় ভুগছি, আমি এবং আমার সন্তান, মানে যে পড়ছে, যে পড়াচ্ছে এবং শিক্ষক, তখন হয় কি উচ্চশিক্ষা পর্যন্ত যেতে যেতে ওটা একদম ভেঙেই যায়, ওই জায়গাটাই থাকে না। তো ওই জায়গাটা আমার মনে হয় একটু কাজ করা দরকার, এবং সেটা ওই শুরু থেকেই শুরু করতে হবে, একদম প্রথম থেকেই, যে না, বাংলা ভাষায় আমার থিসিস হতে পারে, বাংলা ভাষায় আমি উচ্চশিক্ষা লাভ করতে পারি, বাংলা ভাষায় আমি পিএইচডি করতে পারি। যারা বাইরে যাচ্ছে পড়তে তারা যাচ্ছে, কিন্তু যারা দেশে করছে তারা যেন বাংলা ভাষাতে, কারণ আমি সবসময় ক্লাসে ছাত্রছাত্রীকে বলি যে বাংলা ভাষায়, আমার মনের ভাষায় আমি যেটা লিখতে পারবো, আমার মনের কথাটা, সেটা আমি বিজাতীয় ভাষায়, বিজাতীয় ভাষায় সেভাবে আমি লিখতে পারবো না। যদি লিখতে নাই পারি, আমি লিখতে পারলে ভালো, লিখো, কিন্তু যদি না লিখতে পারি তাহলে কেন আমি প্রচেষ্টা, এই অপচেষ্টাটা চালাই? দরকার কি? আমার তো খুব বেশি প্রয়োজন নাই যে একদম লিখতেই হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটু আস্তে আস্তে আমাদের কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, যে ঠিক আছে আমরা বাংলা ভাষাতেই আমাদের কাজগুলো করব, সেই জায়গাটাই। সেটা তো একটা নীতির বিষয়, একটা শিক্ষা পদ্ধতির সিদ্ধান্তের বিষয়, এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি যেহেতু স্বায়ত্তশাসনের মধ্যে আছে, তারা তো এই জায়গায় কাজ করতে পারে, কিন্তু সেই লক্ষণ তো আমাদের এখানে এখনো শুরু হয়নি। এটা আসলে একটু ডিফিকাল্ট, কারণ মানে আধ্যাদেশের ব্যাপার আছে, নীতিমালার ব্যাপার আছে, সিন্ডিকেট হবে, ইয়ে করবে, কিন্তু এটার জন্য আসলে এখন ভাববার সময় এসেছে। আমাদের স্বাধীনতার এত বছর পরেও যদি আমরা, বই নেই, অনুবাদের প্রয়োজন আছে, পর্যাপ্ত বই এখন হচ্ছে, অনুবাদের কাজ চলছে, মানুষজন অনুবাদ করছে প্রচুর, এবং অনুবাদ করার জন্য তো আপনাকে বিশ্ববিদ্যালয় থেকেই একভাবে উৎসাহিত করতে হবে। তো ওই উৎসাহের জায়গাগুলো, ওই স্পেসগুলো তৈরি করতে পারলে অবশ্যই একসময় চলে আসবে বাংলা একটা বড় আমরা বিষয়। শিক্ষা থেকে একটু উকিয়ে দিলাম, আমরা আবার বিজ্ঞাপনে ফিরে আসতে চাই। সেটা হচ্ছে যে মানে কথা হচ্ছিল যে আপনি বলছিলেন যে বিজ্ঞাপনে আবার ফিরে এসে আমি একটু কথা বলতে চাই যে আমরা যে বিজ্ঞাপনের পণ্য বিক্রি বা পণ্যের তথ্য জানানোর ক্ষেত্রে এক ধরনের শারীরিক ভাষা ব্যবহার করা, সেটা নারীকে ব্যবহার করা হয়। একদমই নারীকে ব্যবহারের জায়গাটা আপনি যদি লক্ষ্য করেন, 70-এর দশকের, 80-র দশকের যে বিজ্ঞাপনগুলো, সেগুলোতে যেমন ছিল যে নারীকে একদমই সরাসরি ভাবে পণ্য হিসেবে ব্যবহার করা হয়। এখন যখন আধুনিক মন মানসিকতার মানুষজন দাবি করছে যে তারা বিজ্ঞাপন নির্মাণ করছে ওই ঘরানাটাকে একদমই দাবিয়ে দিয়ে, কিন্তু ভেঙে দিয়ে, কিন্তু আসলে ভাঙছে কিনা, বরং আরো স্ট্যান্ডার্ড ওয়েতে আরো কি করে নারীর বৈষম্যটা তুলে দেওয়া যায় সেটা করছে। যেমন আপনি লক্ষ্য করেন যে আগে যে বিজ্ঞাপনগুলো হতো, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি বিজ্ঞাপন, আপনার মনে আছে কিনা, সে সময় হতো যে রফিক ভাই তার ওয়াইফের দিকে তাকাচ্ছে না, তারপর তার বান্ধবী এনে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে দিল, সুন্দর হয়ে গেল, তখন তাকাচ্ছে, তখন মেয়েটা কি বলছে, বউটা বলছে যে স্বামীরা তো এমনই হয়। সেগুলো সমালোচনার মুখে পড়ে এখন ক্রিম যারা বিজ্ঞাপন তৈরি করছে তারা কি করছে, তারা খুব স্ট্যান্ডার্ড ভাবে বুঝিয়ে দিচ্ছে নারীকে হতে হবে কনফিডেন্ট, নারীকে হতে হবে স্ট্যান্ডার্ড, নারীকে হতে হবে স্মার্ট, আর এটা কে করে দিবে, ওই ক্রিম করে দিবে। তাহলে দেখেন নারী তখনও একভাবে স্বামীর দৃষ্টি পেতে আমাকে ক্রিম ব্যবহার করতে হচ্ছে, এখন আবার একইভাবে আমাকে কনফিডেন্ট, আমাকে স্মার্ট হতে হলে সমাজে, মানে অর্থাৎ আমি আরো বড় পরিসরে আকৃষ্ট হতে হলে, মেধাবী হতে হলে আমাকে লাগবে ওই ক্রিম। যদি আপনি ভালো কোনো জায়গায় যে অবস্থান করতে চান, হ্যাঁ, একজন ভালো উপস্থাপক হতে হলে, একজন ভালো মডেল হতে হলে সবকিছুতেই নারীকে লাগবে। এই যে আমাকে নিজের থেকে বের করে নেওয়া, এটা তো বিজ্ঞাপনের ভাষা হতে পারে না।
বিজ্ঞাপন কেন বা ওই এটা কোনো জায়গাটায় যাবে? প্রতারণাও যে আপনি তো আসলে এটা হতে পারবেন না, এভাবে সম্ভব না। না, এবং আপনি যাকে দাঁড় করাচ্ছেন, যে ব্যক্তি মানুষটাকে, সেও এরকম না আসলে বাস্তবে, এবং বাস্তব থেকে তাকে একটা অবাস্তব সুন্দর করে তোলা হচ্ছে। এবং ওই যে জবদ্রিয়ার যে কথাটা বলেছেন যে হাইপার রিয়েলিটি, হ্যাঁ, বাস্তবতার সাথে আমাদের সম্পর্কটা অবাস্তবের চেয়ে অতিবাস্তব হয়ে যাচ্ছে। এই অতিবাস্তব মানুষটাকে আমি বাস্তব মানুষ কিভাবে ধারণ করব? বিজ্ঞাপন তো হবে বাস্তবের কাছাকাছি, যেন এবং আমি যখন প্রলুব্ধ হয়ে ওদিকে যেতে চাইলাম, যে হতে পারলাম না, তখন আমি এক ধরনের হতাশার আবার নিমজ্জিত হয়ে হতাশা, গেলাম। আবার হীনমন্যতায় ভুগছি। এবং আমি যদি আমার ত্বক যদি ফর্সা না হয়, আমি এক ধরনের হীনমন্যতায় ভুগছি। এবং ব্যক্তিগতভাবে ভুগছি এবং সামাজিকভাবেও আমার দিকে তাকানো হচ্ছে অন্যভাবে। অন্যভাবে তাকানো হচ্ছে। এবং একইভাবে বিজ্ঞাপনের অন্য যদি আপনি নারীর জায়গাগুলো দেখেন, যেমন শাড়ির বিজ্ঞাপন, আগে কি হতো, ওই যে আপনি বলেছেন শারীরিক ভঙ্গিমা, কামুক দৃষ্টিভঙ্গি, এগুলো দিয়ে শাড়ির বিজ্ঞাপন হতো, নাচানাচি করতো। মানে বিষয়টা হচ্ছে এরকম, নারী শাড়ি পরে কেবলমাত্রই নাচানাচি করার জন্য। এবং কিন্তু একজন নারী তো ডাক্তার, একজন নারী ইঞ্জিনিয়ার, একজন নারী ইউনিভার্সিটি টিচার, একজন নারী অনেক কাজ করে, ঘরেও কাজ করে, মা। তো সেই চিত্র দিয়ে কি কোনো শাড়ির বিজ্ঞাপন আজ পর্যন্ত হয়েছে? আপনি দেখাতে পারবেন না। তাহলে নারীর মানে চরিত্রটাকে আমরা কেন একটা নির্দিষ্ট পণ্যরূপী একটা জায়গায় আটকে ফেলছি? এই বিষয়টাকে কেন একটা নীতিমালায় আনা যাচ্ছে না? কেন শুধু নীতিমালা দিয়ে আসলে কোনো কিছু হয় না, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, সামাজিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, আমাদের সামাজিক যে মতাদর্শ, আমাদের যে চিন্তা ভাবনা, সেখান থেকে সমাজ আমাদের চিন্তা নিয়ে কথা বলতে চাই, যে সমাজ আসলে এই জায়গা থেকে সমাজকে নিয়ে যাওয়া হয়েছে, নাকি সমাজ নিজে সেখানে যে মানে নিজেকে মানে নিজেকে সমর্পিত করলো, সেই জায়গাতে যেতে চায়। এবং সমাজকে তো আবার ফিরে আসতে হবে তার ঠিকানায়। আমরা ভাষার মাসে আছে, সেই জায়গা থেকে বলছি যে আমাদের ভাষার কথা বারবার বলছি, যে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমার নিজের ভাষা আছে, আত্মমর্যাদার জায়গা আছে, কিন্তু আমরা সেই মর্যাদাকে কেন মর্যাদাতে আসীন থাকতে পারি না, বা নিজের মর্যাদাকে নিজে ধরে রাখতে পারি না। সেই জায়গাতে সমাজের যে চিন্তার জায়গাটা, যে সমাজ ভাববে নিজেকে নিয়ে, যে সে তার ইতিহাস নিয়ে কতটা সচেতন, সে তার যে নৃতাত্ত্বিক ইতিহাসের কথা যদি বলি, সে তার সংস্কৃতির কথা, নিজের একটা সংস্কৃতি আছে তার, সেই অনেক সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস আছে তার, সেই জায়গা কি সে কখনো তাকে জানানো হয়নি, বা সে জানার চেষ্টা করেনি, যে কারণে সে দিগ্ভ্রান্ত হচ্ছে। আমাদের কাছে ইতিহাস একটা জায়গায় আটকে আছে। আমাদের যে হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাসটা নিয়ে আমরা ভাবি না বা কাজ করি না, বা আমাদের সময়ও নাই এখন। এই যে ডিজুস জেনারেশন এসে ইতিহাসকে নিয়ে চিন্তা করার সময়টা কোথায়? কিন্তু যদি আপনি দেখেন নৃতাত্ত্বিক ইতিহাসই বলেন, বা যে জায়গা থেকে যে আমাদের যে আত্মসম্মান বোধের জায়গাটা, সেটা নিয়ে কাজ করা, কিংবা বাঙালির হাজার বছরের যে বাঙালির ইতিহাস বলা হচ্ছে, সেটা নিয়ে যদি আমরা কাজ করি বা ভাবি, সেটা আমাদেরকে অবশ্যই আত্মমর্যাদার জায়গায় একদম অনন্য একটা জায়গায় প্রতিষ্ঠিত করবে, যেটা ভারত করছে সারাক্ষণ। হ্যাঁ, ভারতীয়, আপনি একজন ভারতীয়র সাথে কথা বলেন, তার যে জাতীয়তাবাদের ধারণা, তার যে চেতনা, ভারতীয় সংস্কৃতি এবং জাতীয়তাবাদের যে বিজ্ঞাপন করে যাচ্ছে নিজে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সে আপনি ভালো কথা, বিজ্ঞাপনের কথা বলেছেন। আপনি লক্ষ্য করেছেন একটা বিজ্ঞাপন হয়, আমি ঠিক মনে নাই, রবি সম্ভবত, যে একটা ছেলে মানে বাংলাদেশ যখন ভারতের সাথে জিতে চায়, সিধুর ভূমিকায় রেখে বলছে যে তেলাপোকা উঠলেই তো আর বাঘ হয়ে যায় না। এখন বাংলাদেশ থেকে যখন ছেলেটা এসএমএসটা করছে, এই এসএমএসটা আর পড়ে শোনানোর কোনো প্রয়োজন বোধ করে না, ওখানেই বিজ্ঞাপনটা ছেড়ে দেওয়া হয়, শেষ হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো? জাতি হিসেবেই আমরা কি নিউজটা দিচ্ছি? জাতি হিসেবে আমরা কেন আমাদের যে কথাটা ছিল তার কথার উত্তরে সেটা প্রচার করতে পারলাম না? সেখানে হ্যাঁ, বিজ্ঞাপনের সময় নেই, হতে পারে, তাহলে আমার ওই কথাটারও দরকার ছিল না, যে তেলাপোকা হয়ে। যদি আমি ভারসাম্য রাখা দরকার ছিল। হ্যাঁ, ভারসাম্য, অর্থাৎ ভাষার একটা যে ভারসাম্য থাকতে হয়, সেটা বিজ্ঞাপনকে বুঝতে হবে, সেটা বিজ্ঞাপন নির্মাতাকে বুঝতে হবে। তথ্যের সমতা, তথ্যের সমতা। নয়তো আমি যখন, একটা ছোট শিশু যখন দেখছে, সে হয়তো ভাবছে যে আচ্ছা, ও তেলাপোকা উঠলেই তাই আমরা তেলাপোকা, বা কি জায়গাটা কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, আমাকে কি বক্তব্য দিচ্ছে এই বিজ্ঞাপনটা থেকে? মানে ঔপনিবেশিক যে একটা চিন্তা বা একটা চিন্তার যে জগতে আমরা ঢুকে গিয়েছিলাম, সেই জায়গা সেটা থেকে বের হতে পারিনি, এবং সেটা থেকে বের হতে পারছি না বিকজ আমাদের ইডিওলজিক্যাল জায়গাটা এমন জায়গায় স্টেট আমাদেরকে বন্ধ করে রেখেছে। সেই জায়গায় ওই যে স্টেট অ্যাপারেটাসের কথা যেটা আলতু স্যার বলেছেন, যে স্টেট কিছু অ্যাপারেটাসের মধ্য দিয়ে আমাদের ইডিওলজিক্যাল জায়গাগুলোকে থামিয়ে দিয়েছে, ওটা থেকে আমরা বের হতে পারি না। এবং যেহেতু আমরা জাগতিক বিষয়ের সাথে সারাক্ষণ সম্পর্কিত, আমাদের ওখান থেকে বের হওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছে। এবং না বের হতে, ব্যক্তিগত প্রচেষ্টা থেকে আপনি বের হতে পারেন, কিন্তু যেহেতু স্টেট চাচ্ছে না, ফলে হয় কি, আমরা
প্রাতিষ্ঠানিকভাবে মানুষজনকে বের করে আনতে পারছি না। যে সামষ্টিক কাজ করা, সেই কাজটা অনুপস্থিত, একদম অনুপস্থিত। এবং এটার জন্য প্রথমত স্টেটের দায়িত্ব, সরকারের বিভিন্ন পর্যায় থেকে অর্গানাইজেশনগুলো যে আছে সরকারের, সেগুলো থেকে দায়িত্ব নিতে হবে। এবং আমরা যারা বিভিন্ন যারা কাজ করছেন, যেমন শিক্ষকরা শিক্ষকদের জায়গা থেকে করবেন, হ্যাঁ, বিজ্ঞাপন নির্মাতারা বিজ্ঞাপন নির্মাণের জায়গা থেকে করবেন, গণমাধ্যমে যারা আপনারা আছেন সেখান থেকে কাজ করলে, সামষ্টিকভাবে করলে অবশ্যই আবার ইতিহাস ফেরত আসবে। কিন্তু সেই জায়গা থেকে চিন্তার একটা বিচ্ছিন্নতা আছে। এবং এই বিচ্ছিন্নতার কারণ মূলত আমার মনে হয় পুঁজিবাদী প্রভাব থেকে আমরা বের হতে পারছি না। পুঁজিবাদকে আমরা দিয়ে দিচ্ছি একদমই সবটুকু, এই রুমের মানে 99% জায়গা আমি পুঁজিবাদকে ছেড়ে দিচ্ছি, তো 1%-এ আমি তো বসে থেকে আর পারছি না। পুঁজিবাদ আমাকে কিন্তু ওই 1% থেকেও বের করে দিচ্ছে, ওই 1% থেকেও বের করে দিচ্ছে। ফলে ওই যে প্রথমে আমরা আলোচনা করছিলাম যে আমাদের অনুভূতি, আমাদের ব্যক্তিগত সম্পর্ক, আমাদের আমার অনুভূতি প্রকাশ করার জায়গাটুকু আমি রাখিনি, পুঁজিবাদের হাতে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, সেই আমি কিভাবে মাকে ডাকবো, আমি কিভাবে আমার বন্ধুকে ডাকবো, সেটা আমার সিদ্ধান্ত না, না, একদমই না। সেই ভাষাটিও বলে দিচ্ছে যে তুমি কোন ভাষায় বলবে, কিভাবে বলবে, সেটাও কোনো না কোনো একটি বিজ্ঞাপন বা কোনো একটা পণ্য উৎপাদনকারী বা বিপণনকারী প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে। ওই যে সেই এর কথা বলছিলাম, শঙ্খ ঘোষের সেই কবিতার ওই যে আরেকটা লাইন আছে, বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সাথে অতপ্রত, নিয়ন আলো পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত। অর্থাৎ ব্যক্তিগত জীবনটাও আমাদের এখন পণ্যের মধ্যেই চলে গেছে। আমরা এখন আমাদের নিজেদের মধ্যে নাই। ওই যে আমি বললাম যে আমাকে তো সারাক্ষণ হান্ট করা হচ্ছে, আমাকে ঐশ্বরিয়া রায় হতে হবে, দীপিকা হতে হবে, হ্যাঁ, অ্যাঞ্জেলিনা জলি হতে হবে। সো আমি তো আমার মধ্যে নাই। তাহলে আমি যদি আমার মধ্যে না থাকি, আমার কনফিডেন্স আসবে কোত্থেকে, আমার জাতীয়তা বোধের চেতনা আসবে কোত্থেকে, আমি আমার সংস্কৃতিকে নিয়ে কখন ভাববো? আমি তো সারাক্ষণ দৌড়াচ্ছি পুঁজিবাদের পেছনে, এবং এটা করছে গণমাধ্যম। এবং সেই জায়গা থেকে আমরা শেষ করবো, সেই জায়গায় বলতে পারি যে আমার ভাষায়, আমি আমার মায়ের ভাষা বলি, আমার আঞ্চলিক ভাষা বলি, মাটির ভাষা বলি, সেই ভাষাতেই আমার দীর্ঘশ্বাস, সেই ভাষাতেই আমার আনন্দ উল্লাস, সবকিছুরই প্রকাশ হতে হবে। এবং অনুভূতিগুলো একদম ব্যক্তিগত অনুভূতি, সব অনুভূতি ওই ভাষাতে হতে হবে। কারো কাছে যে বিকিয়ে দেয় না, কেউ যাতে কিনে না নিয়ে যেতে পারে, আমি কারো দ্বারা প্রলুব্ধ হয়ে নিজেকে বিক্রি করে দিব না বা হারিয়ে ফেলবো না। আপনার অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।